আমার সাংবাদিক বন্ধুরা, প্রথমেই অনেকদিন পর আপনাদের সঙ্গে সাক্ষাৎকার হচ্ছে আমার। তার জন্য সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। পরিবারকে নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যে বিষয়টার জন্য আপনাদেরকে আমি ডেকেছি, প্রত্যেকবারই সেশনের পর, পার্লামেন্ট সেশন হওয়ার পর ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি লোকসভা এবং রাজ্যসভা এমপিকে নিজ নিজ ক্ষেত্রেতে গিয়ে ওনারা সেই স্টেটের বা সেই কনস্টিটিউন্সির জন্য কি কি বিষয় পার্লামেন্টে লোকহিতে তুলেছেন সেই বিষয়ে প্রেস কনফারেন্স করে জনতাকে অবগতি করানোর দায়িত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির সুপ্রিম যে লিডারশিপ আছে ওনারা সিদ্ধান্ত করেছেন। আর সেই হিসাবে আমার প্রথম সেশনেও আমি মিলিত হয়েছিলাম আপনাদের সঙ্গে, আর সেকেন্ড সেশন আমি যেতে পারিনি কারণ তখন ত্রিপুরাতে অ্যাসেম্বলি ইলেকশন ছিল। আর তারপর থার্ড সেশন, আপনারা সবাই জানেন থার্ড সেশন লগভগ 90% বিভিন্ন ইস্যুতে অ্যাডজর্ন হচ্ছিল। আর এই ফোর্থ সেশনে কিছু কিছু অ্যাডজর্ন হয়েছে বিভিন্ন ইস্যুতে, কিন্তু হাউস চলেছে। তো যেই বিষয়গুলো আমি ত্রিপুরার সম্বন্ধে বা তুলেছি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য আপনাদেরকে ডেকেছি, এবং আপনাদের মাধ্যমে জনতার অবগতির জন্য যাতে সেটা যেতে পারে সেটাই আপনাদের প্রতি আমার আবেদন থাকে। বন্ধুরা, আমি মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা হয়েছি সেপ্টেম্বর 2022 থেকে। তো এই পর্যন্ত এমপি লেড ফান্ড যেটা আমার কাছে রয়েছে, 10টি প্রজেক্টে আমি টাকা দিয়েছি ত্রিপুরাতে। তার মধ্যে 3,39,60,268 কোটি টাকা, 3,39,60,268 যে ফিগার টাকাটা সেটা আমি দিয়েছি 10টি প্রজেক্টে। আর আমি ডিটেলস প্রজেক্টগুলির বিষয়ে এখানে বলবো না, প্রজেক্টগুলি ফোল্ডারের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যাতে আপনাদের অবগতির জন্য। পার্লামেন্টে আমি কোশ্চেন তুলেছি, আমাদের এখানে 17টা কোশ্চেন আমি টোটাল তুলেছি। তার মধ্যে একটা স্টার্ট কোশ্চেন আর বাকি 16টা আনস্টার্ট কোশ্চেন। কোশ্চেনগুলির মূল বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে দেবো, আর সেগুলোরও ডিটেলস আপনাদের কাছে ফোল্ডারে চলে যাবে। প্রাইভেট মেম্বার্স বিল আমি একটা উঠিয়েছি, সেটা হচ্ছে কম্পালসারি টিচিং অফ লাইফস্টাইল অফ এনভায়রনমেন্ট ইন স্কুলস, মানে স্কুলের মধ্যে এনভায়রনমেন্টের উপর যে পড়াশোনাটা সেটা যাতে কম্পালসারি করা হয়, তার জন্য আমি প্রাইভেট মেম্বার বিল এনেছি। সেটা ডিটেলসও আপনাদেরকে ফোল্ডারে পেয়ে যাবেন। স্পেশাল মেনশন, তার মধ্যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অ্যাপ আছে এখন, যেটার মাধ্যমে অতি সহজে আমাদের নজওয়ান ছেলেমেয়েরা যে কোনো ড্রাফটিং যে কোনো বিষয় উইদিন সেকেন্ডস পেয়ে যেতে পারে। তার মধ্যে শুধু ডেটা আর কিছু কিছু জাস্টিফাই করতে হয় সেটা ঠিক, কিন্তু এটা একটা বিরাট সুবিধা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাননীয় প্রধানমন্ত্রীজিও এই বিষয়ে সময় সময় বলেছেন। এতে আমাদের অফিসিয়াল কাজ হোক আর আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার বিষয়ে স্টাডির বিষয়ে হোক তাতে সুবিধা হয়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অ্যাক্সেলারেটিং ইন্ডিয়া প্রস্তুত করেছিলাম আমি স্পেশাল মোশনে। রিপিলিং অফ অ্যামেন্ডমেন্ট বিল, অনেকগুলো পুরনো আইনকে ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ আইন এখনো পর্যন্ত চলছে। তার মধ্যে অনেকগুলো আইন আমরা অনেক সময় জানি না, যেমন মনে করে ছোট ছোট বিষয় সেই পাইরেসি করা হয়। তার মধ্যে দেখা যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো ফিল্ম তৈরি করা আছে 100 কোটি টাকা খরচা করে। অনেক লোক আছে, লাইটম্যান থেকে ক্যামেরাম্যান থেকে নিয়ে টেকনিশিয়ান সবাই তার মধ্যে পরিশ্রম করে। দেখা যায় যে প্যারিসি করে সেটা কোনো জায়গায় দেখিয়ে সেটাকে লোকসান করে দেয়। তো পাইরেসিতে যেটা হয় সেটা ব্ল্যাক মানি হয়ে যায়, সেটা ভালো আসে না। আর যারা পরিশ্রম করেছে এদের কাছেও আসে না। আলটিমেটলি যে ফিল্ম লসে চলে যায়, লসে গেলে আলটিমেটলি প্রডিউসার থেকে নিয়ে ছোট্ট মানে অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাদের লোকসান হয়।
তার জন্য এবার একটা রিপিলিং বিল এসেছিলো, লোকসভাতে আগে এসেছিলো, রাজ্যসভাতে এসছে, সেটা পূরণ করা হয়েছে। আর এটার মধ্যে আরেকটা বিষয় আছে, আমি তার মধ্যে ভাগ নিয়েছিলাম। বিজেপি সরকারের যে ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ লিভিং, এটার উপর বিল এসেছিল, সেটার মধ্যে আমি ভাগ নিয়েছিলাম। আমি তার মধ্যে বিষয় রেখেছি। আর আরেকটা পত্রাচার আমি করেছিলাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অনারেবল মিনিস্টার অফ সিভিল এভিয়েশন ফর ডেভেলপমেন্ট অফ কৈলাসহর এয়ারপোর্ট। তার বিষয়ে আমি সময়ে সময়ে মুখ্যমন্ত্রী থাকাকালীন জমির বিষয় করেছিলাম, কিন্তু তারপরেও পত্রাচার করেছি, ওনার সঙ্গে দেখা করেছি। কিন্তু ওনারা স্টেট গভর্নমেন্ট থেকে ফান্ড চাইছিল, কিন্তু আমি ওনাকে আবার লিখেছি, স্টেট গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট 2000 কোটি টাকা, 1500 কোটি টাকা খরচা করে কৈলাসহর এয়ারপোর্ট নির্মাণের মতো ত্রিপুরা সরকারের কাছে ফান্ড নেই, আমরা জমিন দিতে পারবো, সেই বিষয়ে আমি অবগত করেছি। আমি আশা করি তাতে উনি পজিটিভ কোনো ব্যবস্থা করবেন। আমি একটা লেটার দিয়েছিলাম এই সেশনেই, এমডি NHADCL ফর স্পিডি রিপেয়ার অফ দ্য রোড, দ্য কানেক্টিভিটি কুমারঘাট, কৈলাসহর, কমলপুর। সেই রোডটা প্রচণ্ড খারাপ, তার জন্য স্পেশালি কেয়ার করার জন্য আমি NHADCL-কে MD-কে বলেছি। যেমন কোশ্চেনের মধ্যে আমি আনস্টার্ড কোশ্চেনের যে প্রথম যে কোশ্চেনটা আমার এসেছিল, সেটা 21/7/2023 এসেছিল। তারপরে মিশন অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, MIDH, তার মধ্যে এসেছিল। তো সেই বিষয়ে আমি তুলেছি নর্থ ইস্টের ডেভেলপমেন্ট, তার মধ্যে 40% সাবসিডাইজ স্কিম রয়েছে। তো মানে নর্থ ইস্ট ত্রিপুরাতে কীভাবে সেটা করা যেতে পারে তার উপরে ডিটেলস উঠিয়েছি। আর তার মধ্যে বিশেষ করে যে কুইন পাইনাপেলের বিষয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। কারণ কি, আমি সবসময় যে চাইতাম যে ত্রিপুরার যে কোনো প্রোডাকশান হোক, ফ্রুট হোক, ভেজিটেবল হোক, হ্যান্ডিক্রাফ্টের হোক, সেগুলো যাতে হাউসে আলোচনা হয়, তখন কী হয়, তার এক্সপোজার হয়। তো ডিটেলস বিশেষ করে ত্রিপুরার জন্য চেয়েছিলাম। তো আমি দেখেছি, সেগুলো আমি জানিও, সেগুলো যে ত্রিপুরাতে কুইন পাইনাপেলকে প্রমোট করার জন্য কী কী হয়েছে। তো সেগুলো বায়ার সেলার মিট হয়েছিল 2020 জুলাই হয়েছিল। তারপর কুইন পাইনাপেলের কলকাতাতে 13 জুন 2018-তে, 1 জুলাই 2018 পর্যন্ত ত্রিপুরা ভ্রমণে কুইন পাইনাপেল ফেস্টিভ্যাল করা হয়েছিল কলকাতাতে। তারপর পাইনাপেল ফেস্টিভ্যাল প্রমোশন ফর পাইনাপেল এজ অর্গানাইজড দিল্লি হাটেও সেই বিষয়ে 2018-19 মে 2023 হয়েছিল। বায়ার সেলার মিট হয়েছিল প্রজ্ঞা ভবনে 26 সেপ্টেম্বর 2019-এ। 25-26 ত্রিপুরা ভবনে কলকাতা হয়েছিল। কুইন পাইনাপেলের পোস্টাল ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা খাম তৈরি করেছিলাম কুইন পাইনাপেলকে দিয়ে, যাতে প্রমোট করা যেতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাপোর্ট করেছে, আর সেটা আমরা করতে সক্ষম হয়েছিলাম 31 ডিসেম্বর 2019-এ। সাপোর্ট অফ পাইনাপেল এক্সপোর্ট, সেই বিষয়ে সোলার বেসড কোল চেম্বার এস্টাবলিশ করা হয়েছিল ত্রিপুরাতে কুইন পাইনাপেলকে প্রমোট করার জন্য। ফর প্রমোশন, কোয়ালিটি, মার্কেটিং অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপোর্ট অফ ত্রিপুরা পাইনাপেল ইন ইন্টিগ্রেটেড প্যাক হাউস ইন ত্রিপুরা অ্যাট হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স নাগিছড়া হ্যাজ বিন এস্টাবলিশড। আপনার সবাই 5 কোটি টাকার উপর খরচা করে নাগিছড়াতে একটা কুইন পাইনাপেল প্যাকিংয়ের এস্টাবলিশমেন্ট করা হয়েছে। তো আমার প্রথম কোশ্চেনটা কুইন পাইনাপেলের উপর ছিল। আর সেই বিষয়ে আমি জানি, কিন্তু ভারতবর্ষের বাকি আত্মীয়রা জানো, ভারতবর্ষের অন্য প্রান্তেরা জানো, সেই বিষয়ে লক্ষ্য করে আমি কোশ্চেনটা করেছিলাম। আমি আশা করি তাতে আপনারাও খুশি হবেন, ত্রিপুরাবাসী সেই বিষয়ে জেনে অবগত হবেন যে সেই বিষয়ে রাজ্যসভাতে এসেছিল। মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আমি কোশ্চেন করেছিলাম আগর রোডের ওপর, যে আগর রোডের ওপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী পলিসি নিয়েছে, কীভাবে ডেভেলপমেন্ট করবে, সেই বিষয়ে ডিটেলস দিয়েছে। নর্থ ইস্টে কতটা এক্সপোর্ট হবে, কী হবে, ডিটেলস আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। আর ক্রিটিক্যাল মিনারেলসের উপরে একটা কোশ্চেন তুলেছিলাম নর্থ ইস্টের, সেই বিষয়েও আপনারা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, তার উপরে আমি কোশ্চেন করেছিলাম যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লাগু করার পর
পুরো দেশের মধ্যে তার কতটা অ্যাকাউন্ট খুলেছে আর কত টাকা তার মধ্যে লোন হিসাবে দেওয়া হয়েছে। তো আপনারা জেনে খুশি হবেন যে 12টা স্টেট এমন আছে যেগুলো নর্থ ইস্টের মধ্যে আসাম শুধু আমাদের আগে আছে। বাকি নর্থ ইস্ট में সেকেন্ড जो हाईएस्ट मुद्रा लोन त्रिपुरा ही তুলেছে, ত্রিপুরার লোকেরাই পেয়েছে। ত্রিপুরাতে আমরা দেখেছি যে টোটাল লোন অ্যামাউন্ট যেটা হচ্ছে 13,517 কোটি টাকা, 13,517 কোটি টাকা এই পর্যন্ত 30/6/2023 পর্যন্ত বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে লোনিরা পেয়েছেন। লোন অ্যাকাউন্ট খোলা হয়েছে ত্রিপুরাতে 26,30,679। তো হিউজ অ্যাকাউন্ট, যেটা অনেকের ধারণার বাইরে যে এত বড় মাত্রা। 26,30,679 অ্যাকাউন্ট আছে যেগুলোর মধ্যে মুদ্রা লোন হয়েছে, ছোট বড়। তো আর যদি আমি নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড পজিশনে আছে, আর বাকি 12টা স্টেট আছে যে এর চেয়ে কম মুদ্রা লোন পেয়েছে। আমি ডিটেলস আপনাদের কাছে দিয়ে দিয়েছি। তো সেই বিষয়ে নিশ্চিত এটাতে প্রমাণিত করে, যেটা আমি চাইছিলাম যে নিজেরা নিজেদের মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, নিজে তৈরি হওয়া, সেটা করার জন্য জব ক্রিয়েটার তৈরি হওয়া। এই প্রমাণিত করে যে জব ক্রিয়েটার ত্রিপুরাতে তৈরি হয়েছে। দেখুন, নর্থ ইস্টে ত্রিপুরা কোনো সবচেয়ে বড় স্টেট এমন না, আসাম সবচেয়ে বড় স্টেট, 50,000 কাছাকাছি সেখানে হয়েছে, কিন্তু আমরাও 13,000 কোটি টাকা নিয়ে সেকেন্ড পজিশনে আছি। অথচ তার মধ্যে দিয়ে আমি অরুণাচল প্রদেশের, যেমন আন্দামান নিকোবর মাত্র 922 কোটি টাকা, অরুণাচল প্রদেশে 1,000 কোটি টাকা, 1,077 কোটি টাকা, চণ্ডীগড়ে দেখেছি 2,802 কোটি টাকা, গোয়া 4,206 কোটি টাকা, তারপর লাক্ষাদ্বীপ 115 কোটি টাকা, তেমন মণিপুর 2,662 কোটি টাকা, মেঘালয় 2,153 কোটি টাকা, মিজোরাম 1,798 কোটি, মানে 1,800 কোটি টাকা, তারপর নাগাল্যান্ড 1,559 কোটি টাকা, পন্ডিচেরি 681 কোটি টাকা, সিকিম 1,286 কোটি টাকা, ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ 1,337 কোটি টাকা। যেই 12টা স্টেটে বললাম আমি, তার জন্য বললাম যে এতে বোঝা যায়, আমরা অবশ্য ভাবি ত্রিপুরা ছোট স্টেট, এসা নেই, ত্রিপুরার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। যে স্টেটগুলি একসময় আমাদের চাইতে আগে ছিল, কারণ ত্রিপুরাতে আমি যখন নতুন 2016-17 এসেছিলাম, তখন আমি লক্ষ্য করতাম যে নজওয়ানরা লোন নিতে ভয় পেত, লোন নেব, দিতে পারবো কিনা, গ্যারান্টার কে হবে, এইসব একটা ছিল। কিন্তু আজকে ডেটা প্রমাণিত করে যে না, ত্রিপুরাতে নজওয়ানরা যে ছোট ছোট বিজনেস করে নিজেকে এস্টাবলিশ করতে চায় এবং জব ক্রিয়েটার তৈরি হচ্ছে, সেলফ এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে। এটা একটা রাজ্যের উন্নতির জন্য সবচেয়ে বড় প্যারামিটার। মুদ্রা লোনের মাধ্যমে সেটা হয়েছে। আমার কাছে ডেটা আপনার কাছে পাঠিয়ে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজিকে, তার জন্য ধন্যবাদ। ট্রাইবাল অ্যাফেয়ার্সের উপরে আমি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে যেমন whether the Minister of implementing the scheme aimed at holistic development of tribal communities and tribal areas across the country, পুরো দেশেরই তুলেছিলাম। আর তার পুরো দেশের মধ্যে 5টা যে বড় বড় স্কিম ট্রাইবেলদের জন্য করা হয় কেন্দ্র সরকার থেকে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা, একটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্শিয়ালি vulnerable tribal groups, আর একটা সাপোর্ট অফ ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটস, প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। তো তার মাধ্যমে ত্রিপুরাতেও বড় মাত্রায় সাহায্য করেছে। ত্রিপুরাতে বড় মাত্রায় ট্রাইবেল রয়েছে। এর মধ্যে যেটা প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা, তার মধ্যে আমি কোশ্চেন করেছিলাম, তো ত্রিপুরার জন্য সেটা এসছে যে আমরা 2021-22 আর 22-23 এই 2 বছরের ডেটা আমাদের কাছে দিয়েছে। 2 বছরে আমরা 15,36,00,000 টাকার কাছাকাছি আমরা তার মধ্যে খরচা করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। আর প্রি ম্যাট্রিক স্কলারশিপে ত্রিপুরাতে খরচা হয়েছে 11,95,00,000 টাকা, কেন্দ্র সরকার দিয়েছে 2021-22-এ, 22-23-এ। আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে ত্রিপুরাতে 117 কোটি টাকা 2 বছরে ত্রিপুরাতে এসছে জনজাতিদের সাহায্যের জন্য।
তার সঙ্গে সাপোর্ট অফ ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট, তার মধ্যেও লগভগ 44 লক্ষ টাকা রিসার্চের জন্য কেন্দ্র সরকার এই 2 বছরে ত্রিপুরার জন্য সাহায্য করেছে। আর তো vulnerable ট্রাইবাল গ্রুপস যে PBTGS 21-22 তার মধ্যেও 14,81,00,000 টাকা খরচা হচ্ছে 21-22 আর 22-23 14 কোটি টাকা, মানে 28-29 কোটি টাকা। Making efforts to promote the indigenous craft and the northeastern region, তারপরে কোশ্চেন করেছিলাম, তার জবাব দিয়েছে ত্রিপুরাতে 615 জন লোক ট্রাইবাল রয়েছেন যারা তার মধ্যে কাজ করেন এবং তাকে কেন্দ্র সরকার থেকে বিভিন্ন স্কিমে সাহায্য করা হয়েছে। আর এগ্রিকালচারাল গ্রোথ উপরে আমি একটা কোশ্চেন করেছিলাম ICR, সেটা আমরা সবাই জানি লেম্বুচারাতে আমাদের অলরেডি একটা আছে, সেখানে কীভাবে সাহায্য করে সেই বিষয়ে কেন্দ্র সরকার আমাদেরকে জানকারি দিয়েছে। ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রিতে একটা কোশ্চেন আমি করেছি, ফর্মালাইজ মাইক্রো ফুড প্রসেসিং অ্যান্ড এন্টারপ্রিনার্স ইন দ্য কান্ট্রি কত আছে, আর তার মধ্যে ত্রিপুরার পজিশন কী আছে। আর 2020-21 সেখানে যেখানে আমাদের এখানে কুল মিলিয়ে 2020-21 আর 2021-22 এই 2 বছরে সেই স্কিমে ত্রিপুরাতে 13,33,88,500 টাকা এসছে। আর একটা স্টার্ট কোশ্চেন যেটা এসেছিল, স্টার্ট কোশ্চেন তো কম আসে, সানস্টার্ট আসে। তার মধ্যে আমি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিকে প্রশ্ন করেছিলাম যে ত্রিপুরা বর্ডার হাটের বিষয়, কারণ বর্ডার হাটে ত্রিপুরা সবসময় লাভবান থাকে, বাংলাদেশের চাইতে আমাদের লাভটা বেশি হয় বর্ডার হাটে, যেটা আমাদের বলে। কিন্তু কোভিডের সময় দেখা গেছে মেঘালয় হোক, মিজোরাম হোক, ত্রিপুরার সবগুলো বন্ধ হয়েছিল, কিন্তু পরবর্তী সময় মেঘালয় সবগুলো স্টার্ট হয়ে গেছে, ত্রিপুরাতে স্টার্ট করেনি। কমলা সাগরটা স্টার্ট হয়ে গেছে, বাকিগুলো এখনও বাংলাদেশ তরফ থেকে অনেক কিছু আমরা বাংলাদেশ আমাদের বন্ধু শ্রীনগরটা তৈরি হবে, শ্রীনগরটা স্টার্ট হয়ে গেছে। আমার কাছে যেটা রয়েছে যে কমলা সাগরটা লিখেছে দ্য বর্ডার হাট has closed due to COVID. The matter with regard to the reopening the border hut is being pursued through diplomatic channel. Diplomatic channel के মাধ্যমে সেগুলো কথাবার্তা চলছে, কম সময়ের মধ্যে সেটা খোলার ব্যবস্থা করবে। আমাকে যেটা উত্তর দিয়েছে, শ্রীনগরটা তো স্টার্ট হয়ে 9/5/2023 থেকে শুরু হয়ে গেছে। কমলপুরে ফাউন্ডেশন স্টোন এগুলো হয়ে গেছে, কনস্ট্রাকশন ওয়ার্ক গোয়িং অন চলছে, কনস্ট্রাকশন ওয়ার্ক। রাগনা যেটা রাগনা আছে রেডি ফর ফাউন্ডেশন স্টোন লাইন সেরেমনি কনসেপ্ট ওয়েটিং ফ্রম দ্য বাংলাদেশ সাইড থেকে তাদের কনসেন্ট আসলে ফাউন্ডেশন লাইন স্টোন শুরু করে দেবে, আমাকে ডাটা দিয়ে দিতে পুরো। তো আর বেহলাবাড়ি খোয়াই নোলা টি মোজা ওখানে জমিন বাগেরা দিয়ে দিতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অন্যান্যরা নিয়ে সেগুলো করছে। মূলত বর্ডার হাটের উপর কোশ্চেন করেছি, কিন্তু আমাদের কিছু বর্ডার হাট আছে, একটা এখন চালু, বাকিগুলো বাংলাদেশ সাইড থেকে কিছু প্রবলেম আসছে, আমাদের সাইডে সবগুলো ওকে আছে, যে আমাদের পুরোনো যেগুলো চলার জন্য। কিন্তু আমি সেটাকে এমনিতেও লিখিতভাবে বলেছি, বাংলাদেশ অ্যাম্বাসির সঙ্গেও অনেকটা সে বিষয়ে আলোচনা আমার করা হয়েছে। আমি আশা করি সেগুলো খুব কম সময়ের মধ্যে আমাদের বর্ডার হাটগুলো চালু হবে, তাতে ত্রিপুরা মানুষের রোজগার বাড়বে। আর সেই দেশের মার্কেট ফর প্রডিউস ফার্মার্স অফ নর্থ ইস্টার্ন, তার উপরে কোশ্চেন করেছিলাম আমি। তো এই কোশ্চেনগুলো আমি 17টা কোশ্চেন 16টা আনস্টার্ট কোশ্চেন, একটা স্টার্ট কোশ্চেন এবং 2টি বিল এই সময় উঠিয়েছিলাম। আমি আশা করি এইগুলো ত্রিপুরার সাধারণ মানুষের ওভারঅল ডেভেলপমেন্ট, লাইভলিহুড, যে লাইফ আর বিজনেস ডেভেলপমেন্ট, তাতে সহায়তা হবে। কারণ কি আমরা যখন কাজ করি সেই বিষয়ে হিসাব নিকাশও করতে হয়, আর তার জানকারিও দিতে হয় যে আমরা কী করছি, কেন করছি, কারা করছে, এবং ওভারঅল তার রেজাল্ট কী, কাজ করলে মানে কাজের রেজাল্ট চাই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে আমরা যতগুলো স্কিম করছি উইথ টাইম বাউন্ড এবং উইথ রেজাল্ট, এই প্রথমবার ভারতবর্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে
দেশে বিভিন্ন স্কিমগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে এবং টাইম বাউন্ড ইমপ্লিমেন্ট হচ্ছে। এবং আমি মুদ্রা ব্যাংকের যে লোনগুলো, সেটা আমার জন্য, আমি অতটা ডেটা দেখিনি, কিন্তু আমার জন্য অনেকটা চমৎকৃত করেছে যে ত্রিপুরার ছেলেমেয়েরা এত বড় মাত্রায় নিজেরা বিজনেস শুরু করেছে, ছোটো হোক শুরু তো করেছে। এটা একটা ত্রিপুরা পজিটিভ দিক, কারণ আসাম মতো বড় স্টেটের সঙ্গে কম্পিটিশন করে ত্রিপুরা পিছিয়ে পিছিয়ে চলছে। আর বাকি ভারতবর্ষের 12টা স্টেট এখনও পেছনে রয়েছে ত্রিপুরা। তো এটা ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য একটা ভালো দিক। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আপনি যে এমপি ফান্ডে যে 10টা প্রজেক্টকে হেল্প করেছেন, এমপি ইম্পর্টেন্ট কয়েকটা প্রজেক্ট, তার মধ্যে প্রজেক্ট দিয়ে দিচ্ছি আমি ডিটেলস। একটা হচ্ছে ফুড ওভার ব্রিজ ওভার দ্য সিসমা চারা নিয়ার কালাসুদি আশ্রম পশ্চিম নওগাঁ আন্ডার ওল্ড আগরতলা। তার মধ্যে 50,51,000 টাকা, সেটা এই পুরোনো আগরতলার মতো রতন চক্রবর্তী। এটা দেওয়া হয়েছে ফুট ওভার ব্রিজ, কারণ গ্রাম থেকে যাওয়ার জন্য ট্রাইবেল বেল্ট আছে, অসুবিধা অনেক দিন যাব, তো তার জন্য এটা দিয়েছি। আরেকটা হচ্ছে শ্রীমতী ওইখানে দেওয়া হচ্ছে প্রতাপগড়ে ঋষি দাস পাড়াতে কলোনিতে আন্ডার ওয়ার্ড নম্বর 43-তে দেওয়া হয়েছে। সেটা একটা কমিউনিটি সেক্টর, আর এই করার জন্য 30,68,000 টাকা দেওয়া হয়েছে। আরেকটা দেওয়া হয়েছিল বাদারঘাটে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নম্বর 8-তে 15,45,000 টাকা। আরেকটা কনস্ট্রাকশন আরসিসি ড্রেন ফ্রম ভজন দাস হাউস, বৈশব দাস হাউস, গজারিয়া আন্ডার এএনসি ওয়ার্ড, এটা তো 4,82,000 টাকা। আরেকটা 33,81,000 টাকা দেওয়া হয়েছে কনস্ট্রাকশন অফ জিম অ্যান্ড লাইব্রেরি অ্যাট আমরন সংখ্যা ক্লাব অ্যাট আগরতলা। আরেকটা আছে construction of number of double cell box culvert 3 mm into 3 mm KCP road, এটা হচ্ছে নর্থে বিনয় দাসের কনস্টিটিউন্সিতে আছে পানিসাগরে, ওখানে 14,96,000 টাকা। আর একটা কনস্ট্রাকশন লোকনাথ কমিউনিটি হল, তার জন্য 9,75,000 টাকা। কনস্ট্রাকশন অফ এডিশনাল ক্লাসরুমস ইন সাঙ্গো ইংলিশ মিডিয়াম স্কুল ধলাইতে, সেটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, 38,40,800 টাকা। আর আরেকটা দিয়েছে যেটা ওপেন জিমনেশিয়াম অপারেটিং 37,50,000 টাকা ফটিক চালাতে, এখানে আছে আমার কাছে। আর আরেকটা আছে হকার্স কর্নারের জন্য দিয়েছিলাম 1,03,29,000 টাকা। হকার্স কর্নারে হয়তো শুধু তাদেরই উপকার হবে না, যারা আমরা কাস্টমাররা যাই তাদের খুব অসুবিধা হয়, সাফোকেশন হয়, এসির জন্য করে দেওয়া হয়েছে। কারণ শীততাপ নিয়ন্ত্রিত হওয়ার কারণে কাস্টমারও উপকৃত হবে, দোকানদারও পাচ্ছি, কারণ একটু ঘিঞ্জি। পার্লামেন্ট সেশন তো আমরা সপ্তাহে দিয়ে যাবো, তার বাইরে কোনো কোশ্চেন, যেহেতু ইলেকশন ক্যাম্পেইনে চলে গেছেন অলরেডি, তীব্রামতায় এখনও কাকে সমর্থন করবে এগিয়ে কোনো তাদের তরফ থেকে কোনো প্রেজেন্টেশন নেই, আপনিও অলরেডি প্রচারে আছেন, কি করবেন? আমি তো কালকে বলেছি, কালকে আমি যাইনি, আপনি না গেলে আমি কি করবো? আপনার দেখুন, আমি কালকে যা বলেছি নিউজ পেপারে তো আমি দেখেছি মোটামুটি সব জায়গাতে এসছে, ঠিক আছে। আমি আশা করি সকালবেলা উঠে একটু প্রিন্ট মিডিয়ার দিকে নজর দিন, আপনি তো প্রিন্ট মিডিয়ারই লোক, না? তো ইলেকট্রনিক্স মিডিয়ার এরা বলে এরা দেখেছে, আপনার দেখা উচিত। বাকি দেখুন, এটাই আমি কালকে বলেছি, ওভারঅল ডেভেলপমেন্ট ফর ট্রাইবাল পিপল ও নরেন্দ্র মোদী, অমিত ভাই সার থেকে বেশি কেউ করেছে আমার তো মনে হয় না। বিশ্বাসে কৃষ্ণ মিলে, আর বিশ্বাসে শুধু কৃষ্ণ মিলে না, আমরা করে দেখিয়েছি নর্থ ইস্টের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য, চাই ইনফ্রাস্ট্রাকচারাল হোক, আর যেটা আমাদের কাস্টমারি ল হোক, আর আমাদের কালচারাল যেটা আছে সেটা সবটাই এই সরকার করেছে। আমি সেটাই কালকে ভাষণে ওখানে বলেছিলাম ধরপুরে, যে আজকে যে কোনো ইস্যু বিষয়ে যে দেশের গৃহমন্ত্রীর সঙ্গে দেখা করা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা,
তার আগে কোনোদিন সম্ভব হয়নি। এটা সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর। তো আর এমনি তো যে ইস্যুগুলো উঠানো হয় যে কেন্দ্র এটা করে, তো কেন্দ্র করবে, তো কেন্দ্র বিজেপি সরকার। তবে সিপিএম আর কংগ্রেসের সেই বিষয়ে প্রশ্নই ওঠে না। সিপিএম তো কোনো দূর দূর থেকে নেই, কংগ্রেসের প্রশ্নই নেই। তো সেই জায়গাতে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি, যদি কোনো ইস্যু তার এমন হয় যে কেন্দ্র সরকার সলিউশন করতে পারে, করলে তো ভারতীয় জনতা পার্টি করবে। এবং সেই বিষয়ে অমিত ভাই শাহর সঙ্গে লাস্ট উনি মিটিং করেছেন, দেখা করেছেন, শুনেছেন মাননীয় গৃহমন্ত্রীজি। তো সেই হিসাবে যে ওভারঅল ট্রাইবেলদের ডেভেলপমেন্ট শুধু সেই জায়গায় নয়, ওভারঅল ত্রিপুরা ডেভেলপমেন্ট শুধু আমাদের কেন্দ্রে যে মোদী সরকার আছে তার মাধ্যমে হবে বা হচ্ছে এটা প্রমাণিত। আজকে একটা কোশ্চেন মুদ্রা লোনের বিষয়ে, অ্যাকাউন্টের বিষয়ে আমি তুলে ধরেছি যে এত বড় মাত্রায় অ্যাকাউন্টের এত বড় মাত্রায় পয়সা 13,000 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট হয়েছে ত্রিপুরার ছোটো বড় সবার কাছে, এটা প্রমাণিত করে দিই। সেই বিষয়ে তুলে দিচ্ছি। সেই দিক থেকে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য। আর যারা নর্থ ইস্টের ডেভেলপমেন্ট চায় তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গেই থাকবে, এটা মানুষ। আপনি আশাবাদী মথা বা ইলেকশনে ভারতীয় জনতা পার্টিকেই সমর্থন করবেন? আরে মাথা তো আমারও আছে। মথা, আচ্ছা মথা, কারণ কি ও কার সঙ্গে থাকবে কি করবে সেই বিষয়ে তো আমি বলবো না। তো আমি অতটা বলতে পারি যে জনজাতিদের সঙ্গে আমরাই আছি, ফিউচারও থাকবো, এখনও আছি। আর ওভারঅল ডেভেলপমেন্ট মাত্র মোদি, সেটা আমি বুঝি এবং ত্রিপুরার মানুষ বুঝি। আপনি গতকালকে যে বক্তৃতাটা করেছিলেন রংপুরে, সেখানে বলেছিলেন যে বিজেপি দল তথা আমরা বিভিন্ন সময় মহারাজের প্রদ্যুৎ কিশোরের সঙ্গে কথা বলেছি, তার কাছ থেকে সাহায্য বিভিন্ন সময় পেয়েছি। তো কী ধরনের সাহায্য কথা বলছিলেন, আর এই সাহায্য পাওয়া যাবে কি না? দেখো সাহায্য তো মানে সাহায্য মতলব তাদের পরিবারের কাছ থেকে। যদি আমি দেখি, আমি যদি 1971 ওয়ারের দিকে তাকিয়ে দেখি, তো তাদের পরিবারের কাছ থেকে আমরা সাহায্য পেয়েছি। তৎকালীন মহারাজ ওনাদের রাজপ্রসাদ খুলে দিয়েছিলেন, যে বাংলাদেশ থেকে যখন তৎকালীন পাকিস্তান থেকে রিফিউজি হয়ে যখন মহিলারা অত্যাচারিত হয়ে এসেছিলেন, তখন তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা, পুরো রাজদরবার প্যালেস খুলে দিয়েছিলেন। এর চেয়ে বড় সাহায্য কি হতে পারে? যারা আমার মা বোনদের ইজ্জত বাঁচিয়েছেন যে মহারাজ, তো সেটা তো সাহায্য বলাটা হয়তো শব্দটা আমি ছোটো করে দিয়েছি। আমাদেরকে জীবনদানও করেছে শেষে। তো স্বাভাবিকভাবে রাজ পরিবারের ডাইনেস্টি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি। এমনিতে যদি ইতিহাস আমি তুলে দেখি, আমার কাছে এখনও পর্যন্ত ত্রিপুরার মহারাজারা কোনো প্রজাদের উপর অত্যাচার করেছে তার কোনো ইতিহাস আমার কাছে বিশেষ নেই। হয়তো বা সব কিছু আমার জানা নেই, কিন্তু বিশেষ কোনো নেই। কারণ বিশেষ বড় কিছু হলে এটা সামনে চলে আসে। তো স্বাভাবিকভাবে সেই দিক থেকে আমরা বলতে পারি, কারণ ত্রিপুরাবাসী আজকে রাজতন্ত্র শেষ হয়ে গণতন্ত্র চলে এসছে। তো বিভিন্ন রাজা মহারাজা ভারতবর্ষে একসময় ছিল, এরাই শাসন করতে, দুনিয়াই এমন ছিল। তো এখন বিভিন্ন রাজা মহারাজা আবার ডেমোক্রেটিক পদ্ধতিতে এমপি এমএলএ হয়ে বা পঞ্চায়েতে হয়ে কাজ করছেন। তো যখন পরিবর্তন হয় ধারার সঙ্গে চলতে হয়। তো মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য এখন কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, এখন ত্রিপুরা মাতার চেয়ারম্যান হয়েছেন, সেখান থেকে উনি ছেড়ে বিজয়াঙ্কলকে চেয়ারম্যান বানিয়েছেন। তো এগুলো চলতে থাকে, গোয়িং অন প্রসেস। স্যার, বক্সনগরে এমন একটা জায়গা পর্যন্ত অন্য কোনো দল এটাকে জিততে পারেনি, সিপিএম এই জায়গাটাকে দখল করে রেখেছিল। তো এই জায়গায় উপনির্বাচনে আপনারা জয়টা নিয়ে কত টাকা হবে? দেখুন, ধনপুরও তো এমনই ছিল। ধনপুর যদি প্রতিমা ভূমি 2023-এর অ্যাসেম্বলি ইলেকশনে না জিতত, তাহলে ধনপুরের ইতিহাসও এটাই ছিল। বক্সনগরের ইতিহাস এত বেশি মানে ঐতিহ্যপূর্ণ নয় যেটা ধনপুরের ইতিহাস। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় মানিক সরকার মহোদয় ওখান থেকে এমপি এমএলএ হয়ে আসতেন এবং 20 বছর লাগাতার মুখ্যমন্ত্রী। ওখান থেকেই রাজ্যের হেলথ মিনিস্টার হয়েছে, কমিউনিস্ট শাসনে লম্বা সময় ছিলেন। ওখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী সাহেব হয়েছেন, ওখান থেকে। তো ধনপুরের ইতিহাস আছে, লম্বা সময় কমিউনিস্টের গড় ছিল এবং তাবর নেতা। আমি দুই নেতার যে নাম বললাম, দুইজনই কমিউনিস্টের সবচেয়ে বড় নেতা। তো ওনাদের কনস্টিটিউন্সিতেও তো প্রতিমা ভৌমিক 2023-এর নির্বাচনে 3,500-এর উপর ভোটে জিতেছে। তো এবারও আশা করি
বড় মাত্রায় জনদেবতার আশীর্বাদ নিয়ে 2 সিটেই ভারতীয় জনতা পার্টির জিত নিশ্চিত হবে। আর এই সমীকরণ বলা হয় এখানে এত পার্সেন্ট মুসলিম, এত পার্সেন্ট হিন্দু, এত পার্সেন্ট ট্রাইবেল, এত পার্সেন্টেজ, পার্সেন্টেজ যখন জিত শুরু হয়ে যায় তখন পার্সেন্টেজ একটা প্যারামিটার হয়, কিন্তু এটা জিতের সব কিছু অঙ্ক আমি মানি না। কারণ 2008 ইলেকশনেও আমি দেখেছি অনেকে আমাকে অনেক কিছু শিখিয়েছিল, এই প্যারামিটার হয়, এখানে এত গোটা এই হয়, কিন্তু সেগুলো সবগুলো ধ্বস্ত হয়েছে। আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার বিজেপি হয়েছে, ত্রিপুরাবাসী বোঝে, জানে আমার চেয়ে বেশি। আপনি যে কথাটা বলছিলেন একটু আগে যে ট্রাইবাল ডেভেলপমেন্ট নিয়ে বিজেপি সরকার যে কাজের প্রতিক্রিয়া দিলেন এখন, বা মোদী এবং শাহ সরকারই এটা করতে পারে, বিজেপি সরকার করতে পারে বললেন, তো এই প্রসঙ্গে আপনি গতকালকের ভাষণে বক্তৃতাতে প্রদ্যুৎ কিশোর অমিত শাহের সাথে দেখা করেছিলেন, দিল্লিতে উল্লেখ করেছেন এবং বলেছিলেন যে ত্রিপুরা ক্যান্ডিডেট দেয়নি বলে অপোজিশন পার্টিগুলো খুব আনন্দিত হওয়ার কারণ নেই। তো কোনোরকম আলোচনার পরিপ্রেক্ষিত আছে যে যারা প্রার্থী দেয়নি তাদের সেই ভোটটা কি বিজেপির পক্ষে যাবে, এমন কোনো আলোচনা কি আছে? দেখুন, কোনো পার্টি আলাদা আলাদা স্ট্যান্ড, পলিটিক্যাল স্ট্যান্ড আলাদা হতেই পারে, ঠিক আছে, কিন্তু উনি যেটা আমি দেখছি উনি ওভারঅল কি চাইছেন, উনি বলেছেন পার্টি তার জন্য করেছি জনজাতিদের উন্নয়নের জন্য। জনজাতির উন্নয়ন তো বিজেপি করছে, আর উনি যেই বিষয়গুলো তুলছেন সেগুলো কেন্দ্র সরকারের কাছে যেতে হবে, গৃহ মন্ত্রণালয়ে যেতে হবে, তো সেগুলো গৃহমন্ত্রীর সঙ্গে উনি দেখাও করেছেন। এখন ভায়া কংগ্রেস হয়ে কি গৃহমন্ত্রীর কাছে যাবেন উনি, না সিপিএমকে পলিটব্যুরো হয়ে যাবেন? তো আমার তো কোনো মতেই, আমিও বুঝি না, আর জনতাও সেটা মানবেন না। কারণ কি, যখন উনি ডাইরেক্ট গৃহমন্ত্রীর কাছে পৌঁছে গেছেন, তো ভায়া রাস্তা করার কি দরকার ওনারা? এটা আমি রাজনৈতিক বুদ্ধি আমার কথা মনে হয়। তাহলে কি বলা যায় ত্রিপুরা মাথা মিনিস্ট্রিতে আসবে, ত্রিপুরার যে মিনিস্ট্রিতে ত্রিপুরা মাথা খুব শীঘ্রই আসছে? দিদি, ভবিষ্যৎ দৃষ্টা তো আমি নই, কিন্তু আমি এতটাই যে আমি রাজনীতি করি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদ নিয়ে যাতে 2টা সিট জিতে, সেটা আমাদের সবার নৈতিক দায়িত্ব, কর্তব্য, সেটা আমরা করব সবাই মিলে। আপনাদের সবার সহযোগিতা চাই। ডেমোক্রেসিতে জনতা সর্বোপরি, রায় তো বেসিক্যালি জনতাই দেবে। যেই পরিস্থিতি যেটা আমি দেখেছি সেটা আমি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির পক্ষে জনতা রয়েছে, এমন যে প্রবহমান হাওয়া যেটা, সেটা পরিলক্ষিত হয়। একদিনে এসে আমি তো সব কিছু বলে দিতে পারবো না, কিন্তু ডেটা তো আমাদের কাছে রয়েছে। তো ডেটা আমি যেটা দেখেছি যে আমার মনে হয় যেটা প্রথম আমি যেই মার্জিনে জিতেছিল এর চাইতে বড় মার্জিনে বিদ্যুৎ দেবতা জিতবে। ইয়ং আছে, ছোট ছেলে আছে, মেহনত করতে পারবে। বাবা একসময় হেডমাস্টার ছিল, মারওয়ালে বাড়ি দেখেছি আমি, পরে যাই করেছি। দেখা যায় একটা নজওয়ান ছেলে জিতে আসুক অ্যাসেম্বলিতে। এক্ষেত্রে যদি 3,500 ভোটে জয়ী হতে হয়, ত্রিপুরা মাথার দেশের নির্বাচন ত্রিপুরা মাথার অমিয় নোয়াদিয়া 8,000-এর বেশি ভোট পেয়েছে। যদি ত্রিপুরা মাথা আপনাদেরকে সমর্থন না করে 8,000 ভোট যদি বিরোধী সিট করে, তখন দলের কি হবে? हर ইলেকশনের তসির আলাদা হয়, এই কারণে 8,000 ভোট পেয়েছিল। তাহলে তো সিপিএম বলতো 2013-তে আমরা তো এত ভোট পেয়েছিলাম, হ্যাঁ, তাহলে এত ভোট হওয়া উচিত ছিল। তো কিন্তু 2018-এর ইলেকশনে আমি দেখেছি সিপিএম যেখানে বড় মার্জিনে জিতেছিল সেখানে সিপিএম মানে পরাজয় হয়েছে। তো এটা ঠিক নয়, এক একটা ইলেকশন আলাদা আলাদা সমীকরণ নিয়ে আসে। যেহেতু সমর্থনটা এখনো ওরা স্পষ্টভাবে জানায়নি, তাই 8,000 ভোট একটা ফ্যাক্টর হতো। তো আপনার হিসাবের মধ্যে মনে হয় 8,000 ভোট এটা ফিক্সড ডিপোজিট না, তো সুইং করতেই পারে। तो তার জন্য ফিক্সড ডিপোজিট না তো উইথ ইন্টারেস্ট नहीं ऐसा नहीं होता। আপনার ধারণা 8,000 ভোটটা সুইং করবে? 8,000 ভোট যে যেটা বলছে, যেটা 2023-এর নির্বাচনে পেয়েছিল তাদের ক্যান্ডিডেট দেওয়ার কারণে, তো এখন এটা ক্যান্ডিডেট দেয়নি। প্রথম তো দফা ক্যান্ডিডেট দেয়, তো ক্যান্ডিডেট দেয়নি, তো এখন জনদেবতা তাই করবে কাকে ভোট দেবে। কেউ যদি ভাবে যে 8,000 ভোট আমার ভোট ব্যাংক, এটা আমার অ্যাকাউন্টে, এমন না, ভোট এমন হয় না। ভোট কোন দিকে কোন সময় সুইং করে কেউ বলতে পারে না। আমরা আনুমানিক বলতে পারি এই ভোটটা যে দেখে এই ভোটটা এদিকে যেতে পারে, আনুমানিক বলতে পারি, কিন্তু কেউ ফিক্সড ডিপোজিট বলে দেবে। তো 2018 ইলেকশনে আমি অনেক দেখেছি, আপনাদের সঙ্গে ছিলাম, সবাই বলে যে বিপ্লব দেব ঠিক 5টা সিট নিয়ে অপোজিশনে বসবে, আর বেশি কিছু করতে পারবে না, কারণ আমাদের তো ডিপোজিটেড ভোট, আমাদের ক্যাডার ভোট,
ডিপোজিট আই নো উই নো এভরিথিং। আর আমাদের জন্য তো ভাই এটা ফিক্স, আমরা তো ইলেকশন আগে ভোট কিনে নিই, ভোট তো কিনেছে, যারা কেনার পরে দেখেছে ইলেকশন রেজাল্ট যখন এসছে তো 12% ক্যাডার ভোটে বিজেপি চলেছে। এই ভোটে যদি সুইং হয়, আর ইউ হোপফুল অফ গেটিং দিস ভোট ইন ফেভার অফ বিজেপি? আমি তো বললাম যেটা প্রতিমা ভৌমিক, যতটা আমি রাজনৈতিক অঙ্ক বুঝি, প্রতিমা ভৌমিক যেই মার্জিনে জিতেছে এর চাইতে বেশি মার্জিনে জিতবে। অঙ্কটা কি হতে পারে সেটা এক্সিট আমি বলতে পারি না। सर এখন ইলেকশন বহুত দিন বাকি আছে। अगर 23 का रिजल्ट को आप लेते हैं तो जनजाति जो वोट है, क्या आपको लगता है कि फिलहाल वो जो मोह था अलग राज्य का, वहाँ से हटके अभी डेवलपमेंट की तरफ जा रहे हैं, और बीजेपी का जो आप क्लेम कर रहे हैं कि डेवलप कर रहे हैं जनजाति लोगों का, उसके ऊपर भरोसा बढ़ रहा है? देखिए, मैं आपको कहना चाहता हूँ ऐसा मुझे कभी दिखा नहीं। जो भी इशू उन्होंने उठाया है इसमें कहीं भी अलग राज्य का डिमांड मुझे कभी समझ में नहीं आया। और उनकी तरफ से भी ऐसा मैंने एडीसी के फर्स्ट जो इनके सेशन हुआ था उन्होंने जो वर्णन किया था इसमें कहीं भी ऐसा नहीं था। इसलिए कुछ लोग इसको तोड़ मोड़ करके प्रस्तुत करता है ऐसा मुझे लगता है। मैं जहाँ तक महाराज को जानता हूँ, प्रत्यक्ष मान को, वो इनका इतना ही है जो ट्राइबल्स को डेवलपमेंट के रास्ते में लाया जाए। तो मैं इनकी सोच को सम्मान करता हूँ, आदर करता हूँ। हम लोग भी ऐसा ही चाहते हैं, माननीय प्रधानमंत्री भी ऐसा ही चाहते हैं, चाहते नहीं हम करके दिखा चुके हैं ऑलरेडी। तो इसीलिए मेरा मानना है जो देश के गृहमंत्री अमित भाई शाह, माननीय प्रधानमंत्री जी, ये दोनों सक्षम है नॉर्थ ईस्ट को डेवलपमेंट करने के लिए। और सबसे बड़ी बात है कि डेवलपमेंट तभी आता है, आप डेवलपमेंट बोलने से नहीं होता, मुंह में बहुत कुछ बोली होता है। आपको डेवलपमेंट करने के लिए पहले पीस चाहिए, शांति चाहिए। अब जितना भी पैसे डाल दो शांति नहीं होगा, डेवलपमेंट नहीं हो सकता है। आज भी मैं जब किसी बिजनेसमैन को बोलता अगर के ऊपर प्लांट लगाओ, वहाँ लगाओ, तो अभी भी पुराना कुछ छवि है त्रिपुरा का, तो बोलता है दादा हाँ क्या कोई प्रॉब्लम है, वहाँ जो एक्सट्रीमिस्ट वो है। हम बोल नहीं, त्रिपुरा में तो बहुत पीस है, कुछ नहीं है, आप कहीं भी आके करो। तो ये जो लोगों के मन में बैठा हो नॉर्थ ईस्ट में इंसर्जेंसी है, वहाँ जाएंगे तो हम पूंजी लगाएंगे, इन्वेस्टमेंट करेंगे, डूब जाएगा, तो ऐसा नहीं है। परिवर्तन हो चुका है। तो स्वाभाविक तौर पे हम सभी का दायित्व है, जाति जनजाति के लीडर्स डेवलपमेंट चाहते तो पीस चाहिए, डेवलपमेंट चाहते तो टेबल में बैठिए, डेवलपमेंट चाहते तो इंडोर में टेबल में बैठ के बात करिए, वही समाधान है। रोड में समाधान नहीं है, ये मैं नहीं कहता हूँ, पूरी दुनिया में प्रमाणित है। थैंक यू। वो कहाँ लगा है, नाश्ता करेंगे?